যে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ, তার জীবন অন্য সব স্বাভাবিক মানুষের মতো নয়। তার চলাচল, উঠা বসা ও কর্মপরিবেশ খুবই কঠিন। তবুও জীবনে হেরে যাননি বা হাত পাতেননি কারো কাছে। দুটি পাবিহীন অদম্য ছুটে চলেছেন দুর্বার সাহসে। আসলে আমি মোবাইল ইলেকট্রনিক্স সকল প্রকারের ইলেকট্রনিক্সের কাজ করি। হয় 2-3 দিন মনে করেন 200-300 টাকা, 500 টাকা, 1000 টাকাও ইনকাম হয়। এটা কাজের উপর নির্ভর আর কি। করোনাকালীন সময়ে আমি এই দোকানে আসতাম, মোটামুটি কোনো রকম আমার কাজ হইতো, আমি চলতাম। ওই হয়তো মার্কেট থেকে মালপত্র আনতে পারতাম না এই আর, কিন্তু হাতের কাজগুলো আমি করতাম। একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে যে এরকম করে খাচ্ছে, কাজকর্ম করে খাচ্ছে, এটা আসলে আমরা গর্ব করে বলার মতো ব্যাপার। যে আমরা গর্ব করে বলতে পারি উনি প্রতিবন্ধী, এই ভিক্ষা খুঁজতেছে না, কারো দরজায় যাচ্ছে না, যে উনি নিজে পরিশ্রম করে খাচ্ছে। ধরেন এখানে একটা ছোট দোকান নিয়ে বসে আছে উনি, অতটুকুতেই দেখি আজকে অনেক বছর যাবত দেখতেছি ওনাকে। সরকার যদি ওনার পাশে যদি দাঁড়ায় বা কোনো বিত্তবান মানুষ যদি ওনাকে সাহায্যের জন্য আগায় আসে বা পাশে আসে দাঁড়ান, তাহলে এটা আমাদের জন্য একটু সুখের সংবাদ হবে, আমাদের জন্য খুশির সংবাদ হবে যে মানুষটা একটু স্বাচ্ছন্দ্যবোধভাবে চলতে পারবে পরিবার নিয়ে। এটাই আমাদের কি চাওয়া। সুপ্রিয় দর্শক, দেশি 24-এর ক্যামেরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি সাহসী জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, যেখানে সাহসের কথা আছে, জীবনে দাঁড়াবার কথা রয়েছে, যেখানে অদম্য ছুটে যাবার কথা রয়েছে। আমাদের সাথে রয়েছেন বেলালউদ্দিন ভাই। বেলালউদ্দিন ভাই, আপনাকে দেশি 24-এর ক্যামেরায় আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি আমাদেরকে জানাবেন যে আজ থেকে অনেক বছর আগে সেই ছোটোবেলায় আপনার আসলে দুর্ঘটনাটা কীভাবে ঘটেছিল এবং এখন পর্যন্ত আপনি জীবনকে টেনে কোথায় এসে দাঁড়ালেন? আমার নামটা মোহাম্মদ বেলালউদ্দিন। আমার পৈতৃক বাড়িটা হচ্ছে যে মিরেশ্বরের পশ্চিম 6 নম্বর ইছাখালী। আমার জন্ম কিন্তু হামজারবাগে, চট্টগ্রাম 7 নম্বর ওয়ার্ডে। আমার আব্বু ফরেস্ট বন গবেষণাগারের 2nd ক্লাস অফিসার ছিলেন। সেই সুবাদে আমার চট্টগ্রামে সব কিছু। হামজারবাগ রহমানী স্কুলের 5ম শ্রেণী পাশ করার পরেই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় 3য় শ্রেণীতে ভর্তি হই। 3য় শ্রেণী থেকে 4র্থ শ্রেণীতে ওঠার 3 মাসের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 16শহর রেল স্টেশন থেকে যখন চট্টগ্রাম ইউনিভার্সিটির ট্রেনটা যখন ছেড়ে যায়, তখনই চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ওখানেই ট্রেনটা থামে একটু করে। তো আমি নতুন প্রথম যাচ্ছিলাম, তো আমি জানতাম না যে ওখানে 1 মিনিটের মতো হয়তো ট্রেনটা থামবে। তো আমি ক্যান্টনমেন্ট লোকে বলাবলি করতেছে, জাস্ট আমি ক্যান্টনমেন্ট কী জিনিস দেখার জন্যই ট্রেন থেকে নেমে পড়ছি, ক্যান্টনমেন্টটা দেখার জন্য। শুধু গেটের দুয়ারে গিয়ে দেখলাম 2জন সুসজ্জিত লোক দাঁড়িয়ে আছে। এটা দেখতে দেখতে ট্রেনে হুইসেল দিচ্ছে, মানে ট্রেন ছেড়ে দিবে। তাড়াতাড়ি করে দৌড়ে ট্রেনে উঠতে গিয়েই আসলে আমার হাত পিছলেই পাটা ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ ধরে শেষরাইছে, ট্রেন স্লো ছিল, কাটতে পারতেছিল, ততক্ষণ ধরে আমাকে শেষরাইছে। এরপরে ট্রেনের স্পিডটা যখন বাড়ে তখনই আমার হাড্ডি 2টা কাটে আর কি। সেই সময় আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 12 বছর। একদমই শৈশব। হাড্ডি 2টা কাটার পরে ট্রেন এদিক দিয়ে চলে যাচ্ছিল। তো আমি তখনই বুঝতে পারছিলাম না যে আমার 2টি পা আসলে কেটে গেছে। তখন আমি চিন্তা করলাম যে আমি ট্রেন থেকে পড়ে গেছিলাম, ট্রেন তো এদিকে দিয়ে চলে যাচ্ছে আর এদিক দিকে দিয়ে আসছিল ট্রেন, তাহলে আমার বাসা তো এদিক দিয়ে, আমি হেঁটে হেঁটে আমি এদিক দিয়ে এই বাসায় চলে যাব। তখন উঠে বসে যাই আমি ট্রেনের রাস্তায়। তো আর দাঁড়াইতে পারি না, এভাবে আবার শুয়ে যাই। লোকে যখন বলা বলি করতেছে, হারে বাঁচবে না, এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে বিভিন্ন লোকে, ওই কথাগুলো আমার কানের মধ্যে একদম কাটার মতো ঢুকতেছে। সকল লোকের উদ্দেশ্য করে বললাম যে ভাই আমি বাঁচবো, আমাকে হাসপাতালে নিয়ে যান। মানুষে ওই ট্রেনের কাটা বা এক ধরনের হামলা হবে ওই ধরনের ভয়ে কেউ ধরতেছিল না আমাকে। ওই যে 2জন সুসজ্জিত লোক, আর্মির লোক যে দাঁড়ানো ছিল, ওনাদেরকে ডেকে এনেই আমার থেকে সব ঠিকানা টুকানে লিখে নিয়ে ওনাদের মারফতেই সাধারণ পাবলিক দিয়ে আমাকে প্রথমে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সিএমএসে। তো ওনাদের সিএমএসে নিয়ে গেছিল। সিএমএসে সাথে সাথে আমাকে জবাব দিয়ে দিচ্ছে যে এত বড় এমার্জেন্সি রুগী এখানে নেওয়া হয় না, আপনারা সরাসরি চিটাগং মেডিকেলে নিয়ে যান। যতক্ষণ পর্যন্ত আমাকে ওই অপারেশন থিয়েটারে অপারেশন করানোর জন্য নিয়ে যাওয়া হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি সব কিছু দেখতেছিলাম। আপনার শরীরটা আসলে কখন ঠিক হলো
তারপর থেকে আপনি আপনার জীবন্ত যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করলেন? হাসপাতাল থেকে আসার পরে আবার নতুন শিশুর মতোই সব কিছু শিখতে হয়েছে আমাকে। যেমন শোয়ার থেকে উঠে বসার থেকে একটু নড়া, খাটের থেকে নিচে নামা, নিচের থেকে আবার খাটে ওঠা, বাথরুমে কিভাবে যাওয়া, এসব কাজে আমাকে আমার আম্মুই সব কিছু সাহায্য সহযোগিতা করেছেন। তো যাই হোক, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আমি এগুলা সব কমপ্লিট করতে পেরেছি। আমি নিজেই সব কিছু করতে পারি। আমি মনে করেন টিউবওয়েল চিবে আমি গোসলও করতে পারি। 96 সালের দিকে আপনি মানে কম্পিউটারের প্রতি আপনার ঝোঁক চলে এসেছে, আপনি কম্পিউটার শিখেছেন। মানে এই যে তো 96 সালের দিকে আসলে কম্পিউটার অনেক বেশি প্রচলিত, অনেক বেশি হারে কিন্তু আমাদের সমাজে প্রচলন ছিল না, কিন্তু সেই সময় আপনার সেটা শিখবার আগ্রহ ছিল। আপনি ইলেকট্রনিক্স কাজ জানেন, আপনি আরও নানা মাধ্যমের কাজগুলো কি বিদ্যাগুলো অর্জন করেছেন জীবনে টিকে থাকবার জন্য, বা এই চিন্তাটা আসলে আপনার মাথায় কীভাবে আসলো? আব্বু আম্মুর অনুপ্রেরণায় আবার লেখাপড়া শুরু করলাম। লেখাপড়ার পাশাপাশি আমি চিন্তা করছি যে আমার জীবন তো প্রতিবন্ধী। লেখাপড়ার পাশাপাশি আমাকে অনেকগুলা কাজ, অনেকগুলা বিদ্যা অর্জন করতে হবে, যেগুলোর দ্বারা হয়তো আমাকে ভিক্ষা না করে আমি ভবিষ্যৎ জীবন আমি চলতে পারবো। যেমন দর্জি কাজ শিখছি আমি, বেশি দূরে এগোতে পারিনি শারীরিক প্রতিবন্ধকতার কারণে। হুইল চেয়ারে করে করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে টিউশনি করছি। ওই রোজগার দিয়েও কোনো রকম সংসার চলতো না। আমার আব্বু বলতেছিল যে আব্বু তুই কম্পিউটার শিখলে হয়তো তোর ভালো হবে। তখন আমি কম্পিউটারে ভর্তি হলাম। কম্পিউটার শেখার পরে MS ওয়ার্ড, এক্সেল এগুলো আমি কমপ্লিট করি ওখান থেকেই। তখন মাউসের আবিষ্কার হলো না, তখন মাউস ছিল না, তখন কিবোর্ডের মধ্যে হাতেই কমান্ড দিতে হতো। এভাবেই আমি জীবনের সময়টা পার করছি। ইলেকট্রনিক্স কাজ, অন্য কাজগুলো আপনি শিখলেন, নিজের ছোটোখাটো ব্যবসাও করছেন, পাশাপাশি আপনার পরিবারকে আপনি চালাচ্ছেন। ইলেকট্রনিক্স কাজ খুব ছোটোকাল থেকেই আমার ঝোঁকটা ছিল যে ইলেকট্রনিক্সের দিকে। আমি ওই সাদা কালো টিভি, রেডিও এগুলো খুলে সার্ভিসিং করতাম, সার্ভিসিং করে এগুলো আবার ফিটিং করতাম, চালু হতো। মানে এক ধরনের আগ্রহ ছিল, আর স্বয়ং উপরওয়ালা আমাকে সাহায্য করতো এইসব কাজে। এগুলো আমি সরাসরি দেখছি। অনেক কাজ হয়তো আমি হাত দিলেই হয়ে যায়। রূপবাদ ওই ধরনের আমি একজন জাদুকর মেকানিক হিসেবে পরিচিত। আমি নাকি হাত দিলেই মোবাইলের কাজ হয়ে যায়। এটা সরাসরি গড গিফটেড, এটা আল্লাহ আমাকে সাহায্য করেন। এই কাজ শেখার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে, বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতাও নিতে হয়েছে। খুব অভাবের দিন ছিল। আমার বাবা মারা যাওয়ার পরেই তো আমার জীবনের সব শেষ, আর কাউরে পেলাম না। তখনই আমার সংসারকে চালানোর যে একটা আত্মপ্রত্যয় নিয়ে নামছি, ওটা আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। আমি যখন কাজ করছিলাম মোবাইলের রৌফাবাদে দোকান দিলাম, তখন ওখানে হার্ডওয়্যারের কাজ করতাম। আমি একজন সফটওয়্যারের মেকানিকের সাথে যখন পরিচয় হলো, আমি সফটওয়্যারও আমার দোকানে আনলাম। কিন্তু আরও অনেক উন্নত করতে পারতাম আমি আমার জীবনকে। আমার পাশে বা আমার মাথার উপর ছায়া ধরার মতো যদি একজন লোকও যদি আমি পেতাম আমার এই 27 বছর প্রতিবন্ধিত্বের জীবনে, তাহলে হয়তো আমার জীবনটা আরও উন্নত হতো। প্রতিবন্ধীদেরকে যথেষ্ট মর্যাদা দিলে হয়তো প্রতিবন্ধীরা আরও অনেক ভালো কিছু করতে পারবে। 60,000 টাকা আমি NGO থেকে নিয়ে দোকানটা তৈরি করছি। এরপরে সিটি কর্পোরেশনের নালার কাজ ধরছে, আমার দোকানটা ভেঙে দিয়েছে, আমার 60,000 টাকা জলে। এরপরে আবার আরেকটা জায়গায় দেখা দিয়েছে এখন রোডের পাশে, ওইখানে প্রায় 25-30 হাজার টাকা খরচ করে কাঠ দিয়ে একটা ছোটো দোকান বসাইছি। তো ওখানে বড় কোনো ইলেকট্রনিক্স কাজ করা যায় না, টুকিটাকি মোবাইলের কাজ টাজ করি। করোনাকালে কাউকে আমি পেলাম না। 6 মাস লকডাউনের মধ্যে শুধুমাত্র বাইজিৎ থানা ওসি ব্রিটন সরকার রাতের 1:30 বাজে আমার বাসায় একটা পোটলা আমাকে দিছে। এটা আমি অনেক বড় পাওয়া মনে করি। মানে থানা থেকে উনি খবরটা রেখেছেন, এটা হ্যাঁ, আমরাও ওনাকে ধন্যবাদ জানাই আসলে এই ধরনের মানুষের পাশে দাঁড়াবার জন্য। পুলিশরা অনেক মানবিক কাজ এই করোনাকালীন সময় আসলে করেছেন। আচ্ছা, আপনি আপনার বৈবাহিক জীবনে যে আপনার 27 বছর যে এই প্রতিবন্ধিত্ব জীবন, শারীরিক যেই সংকট আপনি পার করছেন, আপনার বৈবাহিক জীবন আপনি কত সালে যুক্ত হলেন, এবং এখন আপনি সেই বৈবাহিক জীবন নিয়ে কেমন সময় পার করছেন, আপনার পরিবারের যে অবস্থা সেটা যদি একটু বলেন। 2001 সালে বিয়ে করি। 2003 সালে আমার প্রথম সন্তানের জন্ম হয়। এরপর এখন 5 বছর বয়সের একটা মেয়ে আছে। আমার প্রায় 20-21 বছরের বৈবাহিক জীবন আমার খুব ভালো। যে আমার অর্ধাঙ্গিনী যিনি অত্যন্ত ভালো মনের মহিলা, তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। আসলে এই পৃথিবীতে ওর মতো মেয়ে হয় না, এটা ডেফিনেটলি আমি বলতে পারি।
আমাদের চারপাশে নানাভাবে দুর্ঘটনা ঘটছে মানুষের জীবনে, যে সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? তারা আসলে অনেকে মনোবল হারিয়ে ফেলছেন, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন, অনেকে জীবনযুদ্ধে হেরে যাচ্ছেন। আপনি তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আসলে, মানে তারা আসলে কিভাবে শক্তিটা পেতে পারে? জি, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি যখন হাসপাতালে আমার এক ভিজিটরকে দেখতে গেছিলাম, ওখানে এক রোগী আসছে রাঙ্গুনিয়া থেকে, হঠাৎ কার অ্যাক্সিডেন্টে সে আমার মতো প্রতিবন্ধী হয়ে যায়। সে তার বোনকে বলতেছিল যে আপু, আমি আর জীবনে বেঁচে থেকে কী করব, আমি তো প্রতিবন্ধী হয়ে গেছি, এখন আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। তো তার বোনের সাথে যখন আমার পরিচয় হয়, আমাকে সে দেখে, তখন তিনি আমাকে অনেক অনুবিনয় করে বলে যে ভাইয়া আপনি একটু কষ্ট করে যদি আমার ভাইয়ের কাছে আসতেন, আমার ভাইকে যদি একটু অনুপ্রেরণা দিতেন, হয়তো সে জীবনটা আর সুইসাইড করতো না, হয়তো সে সুইসাইড করবে বলে আমাকে জানিয়েছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, 100 বার আমি যাব। তখন আমি গিয়ে ছেলেটাকে অনুপ্রেরণা দিয়ে প্রায় গত 20টা বছর আমি তার পিছনেই ছিলাম। যে আমি প্রতি বছর অন্ততপক্ষে তার একবার হলেও খোঁজখবর নিই এবং তার বিকাশে কিছু টাকা পয়সা দিই। আমিও গরিব, আমি অত্যন্ত গরিব। তারপরও আমি আমার সংসার চালানোর পরও আমি ওই ধরনের 2-3জন প্রতিবন্ধীকে এখনও দেখি। তো একজন যাকে আমি হাসপাতাল থেকে বাসায় পর্যন্ত বাসায় রাখছিলাম প্রায় 20 বছর, 15 দিন মতো বাড়ছে, সে কিছুদিন আগেই সে মারা গেল। সে বিয়ে করছে, 4 সন্তানের জনক, কিছুদিন আগে মারা গেল। তো মৃত্যুর আগেও আপনি তার সাথে যোগাযোগ রেখেছেন, খোঁজ খবর রেখেছেন? জি, আসলে যারা প্রতিবন্ধী আছেন বর্তমানে, তাদের ভেঙে ঘরের ভিতরে বসে থাকতে হবে, ভেঙে পড়ে জীবন নষ্ট করে ফেলতে হবে, আমি প্রতিবন্ধী, আমি বেড়ে গিয়ে কী করব, এই ধরনের যদি চিন্তাভাবনা যদি কোনো প্রতিবন্ধীর থেকে থাকে, আসলে এটা তাদের ভুল আমি মনে করব। কিন্তু তাদেরকে আসলে বের হওয়া উচিত, প্রতিটা প্রতিবন্ধীর থেকে বের হওয়া উচিত, তাদের মেধা শক্তিকে আসলে কাজে লাগানো উচিত। কোনো ধরনের দুর্ঘটনার পতিত হওয়ার পরে আপনারা মনোবল হারাবেন না। মনোবল হারালেই আপনি সারা জীবনে হারালেন। মনোবল হারাবেন কেন? আপনি যখন আল্লাহ আপনার হায়াতে, হয়তো আপনাকে অ্যাক্সিডেন্টের পরও, দুর্ঘটনার পরও আপনি বেঁচে আছেন, আল্লাহ যখন আপনার হায়াতে পরাণ রাখছে, তখন আপনাকে চেষ্টা করতেই হবে। জীবন সংগ্রামের, জীবন যুদ্ধের একটা আপনাকে চেষ্টা করতেই হবে। তো এভাবে মনোবল না হারানোর জন্য আমি যুব সমাজকে আহ্বান করব যে আপনারা আসলে আমাদের বাংলাদেশের ভাইরা, আমার মতো প্রতিবন্ধী যদি হয়ে যান, কোনো রকম আল্লাহ যদি না করো, কারো জীবনে যদি অ্যাক্সিডেন্ট ঘটে, তো আপনারা মনোবল হারিয়ে ঘরে বসে না থেকে চেষ্টা করবেন নিজে কিছু করতে পারেন কিনা। আর সমাজের বিত্তবানরাও আসলে আমাদের প্রতিবন্ধীদেরকে একটু যদি সামান্য পাশে দাঁড়ানোর যদি ব্যবস্থা করে দেয়, আসলে প্রতিবন্ধীরা, আমাদের বাংলাদেশের প্রতিবন্ধীরা অনেক প্রতিভাবান, চাইলে আসলে অনেক উন্নতি করতে পারে। ও আসলে অনেক ভালো মানুষ, ভালো মানুষ হিসেবেই আমি ওর পাশে দাঁড়াইছি। এক কথায় ও অসহায়, ওর প্রতি আমি একটু মায়া আমার লাগছে, তার জন্য আমি ওকে চিরজীবন সাথী হিসাবে মানিয়ে নিচ্ছি। এত বছর ধরে আমরা অনেক কষ্টে ভোগ করছি, অনেক দুঃখ কষ্ট নিয়ে ছিলাম এত বছর, কিন্তু কোনো সাহায্য সহযোগিতা আসলে কারো পাই নাই। ও যতটুকু ইনকাম করছে, যতটুকু ইয়ে করছে, আত্মীয় স্বজন সবাই মিলে আমাদেরকে হেল্প করছে। আত্মীয় স্বজন থেকে কয়দিন কয় কাল চলতে পারবো আসলে। তারপরে দেখতেছি চাকরি করছিলাম, 3 মাস চাকরি করছি, গার্মেন্টসে 3 মাস চাকরি করছি। করার পর দেখতেছি যে ওর মানে সব দিকে সমস্যা, খাওয়া দাওয়া চলাফেরা, মনে করেন মানে আমি যেরকম করে দেখবো, কিন্তু আমার ফ্যামিলি যতই দেখো, তারপরে একটা বউয়ের মতন, একটা স্ত্রীর মতন ও কেউ দেখবে না। তো দেখতেছি ওর সমস্যা হচ্ছে, এখন আমি চাকরিও করতে পারতেছি না ওর জন্য। এবার চাকরি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আরও কষ্ট পড়ে গেছি। পড়ে দেওয়ার পরে আত্মীয় স্বজনেরা দেখে, তারপরে দেখার পরে আমি কী করলাম, নিজে নিজে এবারে আশেপাশে মানুষে বলতেছে দেখ তুই একটা কিছু করলে তারপরে তোর স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে একটু সুখে থাকতে পারবি। তাকে কী করলাম, আমি নকশি কাঁথা সেলাই এখনও বর্তমানে 3-4টা আছে, এগুলো সেলাই করি। একটা 500 টাকা করে, কেউ 300 টাকা করে দেয়, কেউ 500 টাকা করে দেয়, এগুলো সেলাই করি। জি, এগুলো করে আমি এখন আপাতত একটু করে ইয়ে আছে। তারপরে ও দোকানটা যতটুকু দোকানটা ছিল এতটুকুই নিয়ে চলতাম। তারপর মাঝে তো হঠাৎ করে দোকানটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে তিন মাস আমরা অনেক কষ্টে ছিলাম। তারপরে নুনে বেতে আল্লাহ যা খাওয়াইছে তাই শুকর করছে। তো এরকম করে আত্মীয় স্বজনেরাই অনেক হেল্প করছে, তবে জনগণে না করলেও আত্মীয় স্বজন করছে। নন্না সেটা অনেক হেল্প করছে। আমার দেবর, ওর ছোটো ভাই,
ওর ছোটো ভাই অনেক হেল্প করছে, ওর জন্যে আমরা 2টা ভাত খাইছিলাম। ও চামড়া কাম করতো, কিন্তু ব্যবসা না, চামড়া কাম করতো। চামড়া কাম করে যতটুকু পারতো সংসারও চালাইতো, ছোটো ভাইয়ের সংসারও আছে, আমার সংসারও ও অনেক কিছু হেল্প করতো। আবার বলছে আপনারা মানে ছোটো হবেন না, আমি আমার শরীরের মধ্যে যতদিন রক্ত আছে ততদিন আমি ভাই ভাবিকে দেখে যাব। ওর একটা সন্তান আছে, ওর সন্তানকে দেখে যাব, আমরা কোনোদিনও ছোটো হবেন না, এগুলো বলে তারপর আমাদেরকে সাহস দিয়ে রাখছে। আমার অসহায় স্বামী আমাদেরকে অনেক কষ্টের মধ্যেই ওর জীবনযাপন আমরা করতেছি, যে 2 টাকা এক জায়গা করে ছেলে মেয়ের জন্য রাখবো, এটাও করতে পারিনি। ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্টের মধ্যে, মেয়েটার এখন 5 বছর বয়স, 5 বছর 2 মাস চলতেছে। এখন ওরও তো একটা লেখাপড়ার সময়, লেখাপড়া করাবার কিন্তু স্কুলে ভর্তি করতে পারেনি। সবাই আমাকে শুধু সাহস দিছে যে তুমি এই স্বামীকে নিয়ে তুমি সুখে থাকবা, আল্লাহর কাছে তুমি ভালো পাইবা, ওকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকবা। এখন না পাও, তুমি ভবিষ্যতে যদি কোনো কিছু করতে পারো, ভবিষ্যতে নিজে নিজে একটা কিছু করবা, ছেলে হোক মেয়ে হোক দুইটাই হয়েছে, দুটোটাই নিয়ে তুমি সুখে থাকতে পারবা। তোমার স্বামীকে নিয়ে অনেক সুখে আছি আমি, যতটুকুই আল্লাহ রাখছে ততটুকুই আমি সুখে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের তো আরও কঠিন কঠিন সংকট থাকে। আপনাদের এক ছেলে এক মেয়ে, এবং এই বেলাল ভাই নিজে একটা কর্ম করেন। আপনি কি মনে করছেন যে সমাজের আর 10 জন থেকে আল্লাহ আপনাদেরকে হয়তো অনেক বেশি ভালো রেখেছে, বা সেই পরিবারটা নিয়ে আপনার সন্তুষ্টিটা কেমন আসলে? আবার অবশ্যই এখন যে সন্তুষ্ট আছি, এখন আগত যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার দিকে একটু তাকায়, আমার মনে করেন যে এখন ভাড়া বাসা থাকতেছি, এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একটু হেল্প করে, আমার ছেলে মেয়ের একটু মাথা গোঁজার ঠাঁই হবে। আমি প্রধানমন্ত্রী শুধু এতটুকুই চাই যে আমার ছেলে মেয়ের জন্য একটু মাথা গোঁজার যাতে ঠাঁই উনি করে দেয়, এতটুকুই প্রধানমন্ত্রীর কাছে চাওয়া আমার। আর আমার অসহায় স্বামীর পাশে একটু দাঁড়াবে, এটাই।